You inspect the specimen carefully from all sides and try to find out the mother tissue. এবার মাদার টিস্যু তোমাদের মেন্টালি একটা মাদার টিস্যু যেগুলো তোমাদের স্পেসিমেন দেওয়া হয় সেগুলোর একটা পারসেপশন থাকতে হবে। যেমন আমাদের তো উই আর কনসার্ন উইথ only the uterus, the two ovaries, the fallopian tubes, ইউট্রাসের মধ্যে আবার আছে সার্ভিক্স, অনেক সময় তার সঙ্গে আপার পার্ট অফ ভেজাইনাও থাকতে পারে, তাই তো? দিস ইজ বেসিক্যালি আওয়ার, এগুলো একটা তোমার স্পেসিমেন। আর একটা স্পেসিমেন অবস্টেট্রিক্স রিলেটেড যেটা আছে, ডিফারেন্ট টাইপস অফ প্লাসেন্টা। নর্মাল প্লাসেন্টা হতে পারে, বাইপার্টাইট হতে পারে, দুটো পার্টে, হ্যাঁ, টুইনে যেরকম হয় আর কি, এটা একটা হতে পারে। প্লাস সাকসেন্চুরিয়েট লোব প্লাসেন্টা মেইন একটা আছে, সাইড দিয়ে কিছু ভেসো, আর একটা ছোট একটা লোব, এরকম হতে পারে। তাহলে প্লাসেন্টা রিলেটেড একটা হতে পারে। আর কি থাকতে পারে? মোলার প্রেগনেন্সি থাকতে পারে, তাই না? মোলার প্রেগনেন্সি পসিবলি দি ইজিয়েস্ট, ওয়ান্স ইউ সি ইউ নেভার মিস, তাই না? ওই আঙুরের থকা থকা মতন ওই ধরনের। আর আমাদের কোনো সিমিলার স্পেসিমেন আমাদের আর কিছু নেই যার সঙ্গে ওটা কনফিউজ হতে পারে, হয়ে গেল। এবার ওটা আবার দুরকমভাবে হতে পারে, খালি ওই থকা থকা ইসের মতন কি আঙুরের মতো দেখা যাচ্ছে, এটাও হতে পারে। আবার অনেক সময় কী করা হয়, হয়তো মোলার টিস্যু আছে, সেখানে হিস্টেক্টমি করে দেওয়া হচ্ছে, তখন কি হবে, ওই ইউট্রাসের একটা সারফেস কাট ওপেন করা হয় করে, এরকম একটা ওভার রেন্টের মতন, তার মধ্যে দিয়ে দেখছো ভেতরে থোকা থোকা টিস্যুস, সেটাও হতে পারে তোমার। এবার আর একটা যেটা আমাদের আসে অনেক সময়, একটা ছোট্ট টিউব লাইক স্ট্রাকচার। সেটা কি? এই ছোট্ট টিউব লাইক স্ট্রাকচার হলেই আমাদের, যেটা আমি বললাম যে ওভারঅল আমাদের যে ডোমেইনটা, ডিফারেন্ট ভিসেরা উইথ হুইচ উই দ্য গাইনোকোলজিস্ট আর কনসার্ন, সেটা হচ্ছে গিয়ে ফ্যালোপিয়ান টিউব। এবং ফ্যালোপিয়ান টিউবে আমরা কি দেখতে পাই? ফ্যালোপিয়ান টিউবটা তুমি যখন তোমার ছোট্ট স্পেসিমেন একটা দেওয়া আছে, একটা টিউবের মতন একটা গ্লাস রয়ের সঙ্গে বাঁধা আছে, একটা টিস্যু, লিনিয়ার একটা টিস্যু, লেংদি একটা টিস্যু, তোমার মাথায় স্ট্রাইক করবে কি? ফ্যালোপিয়ান টিউব। এবার এই ফ্যালোপিয়ান টিউবের বৈশিষ্ট্যটা কি হবে ওখানে? ওই যে ফ্যালোপিয়ান টিউবটা তুমি দেখতে পাচ্ছ স্পেসিমেনটা, ধরো এই স্পেসিমেনটা, সামটাইম অ্যারাউন্ড দিস স্পেসিমেন ওয়াজ দেয়ার ইন দ্য অ্যাবডোমেন অফ দ্য পেশেন্ট, তাই তো? আমরা সার্জারি করে ওটাকে বের করে নিয়েছি। বের করার পরে তোমাদের টিচিংয়ের জন্য আর একাডেমিক পারপাসে ওগুলোকে মাউন্ট করে আমরা প্রিজার্ভ করেছি। তাহলে প্রথমেই কোশ্চেন হবে তোমার মাথায় যে মাদার টিস্যুটা কি, যেমন একটা ফার্স্ট কোশ্চেন হবে। সেকেন্ড কোশ্চেন তোমার মানে এক্সামিনারও তোমাকে কোশ্চেন করবে যে এটা আমরা কিভাবে পেলাম, হাউ উই গট ইট। ডেফিনেটলি তোমার বলতে হবে বাই অপারেশন। এইবার অটোমেটিক্যালি নেক্সট কোশ্চেন যে কি অপারেশন। ধরো ওইটুকু একটা ফ্যালোপিয়ান টিউব যদি তুমি পাও, তাহলে তোমার কি উত্তর হবে? শুধু টিউবটা বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, ভেরি গুড, কাছাকাছি গেছো। আর একটু ক্লিয়ার করে বলো। ইট ইজ ইউনিল্যাটারাল। যদি দেখি খালি টিউবটা বাদ গেছে, তাহলে এটা হবে ইউনিল্যাটারাল স্যালপিনজেক্টমি। ইউনিল্যাটারাল স্যালপিনজেক্টমি, একটমি মানে কোনো কিছু কেটে বাদ দেওয়া, অ্যাপেন্ডিসেক্টমি, উফোরেক্টমি, লাইক দ্যাট, তাই না? সো ইউনিল্যাটারাল স্যালপিনজেক্টমি, এটা হচ্ছে যদি খালি টিউবটা থাকে। অনেক সময় কি হয়, টিউবের সাথে ওভারিটাও আমাদের অ্যাফেক্টেড, ওখানেও হয়তো হ্যামারেজ স্পটস আছে, তখন ওটাকেও আমরা বাদ দিচ্ছি। তখন এটা কি হয়ে যাবে? হ্যাঁ বলো, স্যালপিনগো উফোরেক্টমি, উফোরেক্টমি। তখন আর স্যালপিনজেক্টমি হলো না, ইউনিল্যাটারাল স্যালপিনজো উফোরেক্টমি। এইবার তোমাকে যখন তুমি এটা দেখছো, আর কি কি দেখবে? এইটা হচ্ছে একটা ফ্যালোপিয়ান টিউব, যেটা আমরা সার্জারি করে বাদ দিয়েছি, ঠিক আছে? এইবার যখন আমরা এই স্পেসিমেনটা দেখব, তখন আমরা অটোমেটিক্যালি অ্যালং দ্য আপার বর্ডার অ্যান্ড অ্যালং দ্য লোয়ার বর্ডার আমরা একটু অবজার্ভ করব। কেন? অধিকাংশ ক্ষেত্রেই কি হয়,
ডিউ টু হ্যামারেজ দ্য টিউব রাপচার্স। ঠিক আছে, এবার রাপচারটা উপরের দিকে হতে পারে, তাহলে এরকম একটু উপরের দিকে এরকম হবে, নিচের দিকে হতে পারে উইথ ব্লাড ক্লটস এটসেট্রা, এরকম হতে পারে। তার মানে এইটা তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করবে, তাহলে এই যে এই টিউবটা কেন বাদ দেওয়া হয়েছে, তোমার উত্তর হবে কি পসিবল টিউবাল রাপচার। কেন বলছো, তাহলে তোমাকে পয়েন্ট করে দেখিয়ে দিতে হবে আঙুল দিয়ে, এই যে দেখুন স্যার লোয়ার এন্ডে এরকম একটা হেমাটোমার মতন অর্গানাইজ, যেগুলো তো ফর্মালিন প্রিজার্ভ করেছে, এখন তো এগুলো সব ব্ল্যাক ব্ল্যাক দেখাবে, তাই না? ফ্রেশ স্পেসিমেন তো নয়, ম্যাসারেটেড স্পেসিমেন, এখানেও তাই। তাহলে এইটা দেখলে আমি বললাম টিউবাল রাপচার সেজন্য বাদ দেওয়া হয়েছে। তাহলে কি অপারেশন হয়ে গেল? এবার সেখান থেকে তোমাকে নেক্সট কোয়েশ্চেন যেটা করবে ক্লিনিক্স রিলেটেড, সেটা হচ্ছে বিল্ড আপ দ্য স্টোরি অফ দ্য পেশেন্ট। আমরা অনেক সময় বলি বিল্ড আপ দ্য স্টোরি অফ দ্য পেশেন্ট, অথবা ঘুরিয়ে বলি হোয়াট ওয়াজ দ্য ক্লিনিক্যাল ফিচার অফ দ্য পেশেন্ট। হ্যাঁ, তাহলে কি থাকবে বলো? ইয়েস, প্রথমেই মনে রাখতে হবে যে একটপিক প্রেগনেন্সি ইজ এ প্রেগনেন্সি কন্ডিশন। এইটার সঙ্গে আমি কোরিলেট করছি না, আমি একটুখানি এটা বলছি, তারপরে এখানেই আসছি। তাহলে একটপিক প্রেগনেন্সি ন্যাচুরালি ইজ এ প্রেগনেন্সি কন্ডিশন। তো যখনই কোনো প্রেগনেন্সি কন্ডিশন হবে, আমাদের কি কি প্রেগনেন্সি কন্ডিশনে আমরা এনকাউন্টার করি? একটা নর্মাল প্রেগনেন্সি উইথ কমপ্লিকেশনস, একটা বিরাট গ্রুপ, সেটা আর কিছু বলছি না। এইবার আর্লি প্রেগনেন্সি কিছু হ্যামারেজ বা প্রবলেম হয়, কিন্তু তার মধ্যে একটা আছে অ্যাবর্শন গ্রুপ আছে, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ অ্যাবর্শন আছে, তাই না? একটপিক আছে, আমরা বলি ডিস্টার্বড একটপিক, ডিস্টার্বড একটপিক এই একটা। আর একটা যেটা আগে বললাম এইচ মোল বা মোলার প্রেগনেন্সি, বোঝা গেল? তাহলে এরকম, তাহলে যখনই এইটার যখন when you are going to produce a story of this patient, প্রথমেই বলতে হবে যে woman in the reproductive, 6 বছরের মেয়ের তো এটা হবে না, তাই না? সো দ্য woman must be in the reproductive age group, এজটা আমি বলে দিলাম, ডিফাইন করে দিলাম। সেকেন্ড পয়েন্ট কি, there is a spell of amenorrhea, there must be, rather is now, there must be a spell of amenorrhea because it's a pregnancy condition. একটপিকেও অ্যামেনোরিয়া থাকবে, এনি ভ্যারাইটি অফ অ্যাবর্শনেও থাকবে, অ্যামেনোরিয়া থাকবে, মোলার প্রেগনেন্সিতেও অ্যামোনিয়া থাকবে। এর পরের সিমটমটা কি হবে? অ্যামেনোরিয়া অফ সে 6 to 8 উইকস, কারণ এই যে রাপচারটা হয় এই আমপালায়, এটা সাধারণত ওই 6 উইকস, অ্যারাউন্ড 6 উইকস আর 6 উইকস প্লাস এই সময় হয়। ঠিক আছে, তাহলে অ্যামেনোরিক স্পেলটা ওরকম হবে, তার বেশি হবে না। এইটা 20 উইকস অ্যামেনোরিয়া না কখনোই আসবে না, তাই না? তার আগে তো ফেটে যাচ্ছে, ফলে হয়ে গেল। তাহলে অ্যামেনোরিক স্পেল ফলোড বাই, তারপরে কি বলবো? অ্যামেনোরিক স্পেল ফলোড বাই কি বলবো? আগে ব্লিডিং পিরিয়ডটা বলো, পেনটা তো আসছি, পেন হবে নিশ্চয়ই হবে, ফলোড বাই ব্লিডিং পিরিয়ড, তাই না? এটা কমন প্রেজেন্টেশন। তোমার রাপচার্ড একটপিক বলো, মোলার প্রেগনেন্সি বলো, এনি ভ্যারাইটি অফ অ্যাবর্শন বলো, সব কটাতে এই ইনিশিয়াল পিকচারটা মোরাললেস কিন্তু একই হবে। এবার একটু তফাৎ হবে, যেমন কি হয় অ্যাবর্শনের ক্ষেত্রে আদার ভ্যারাইটিস এক্সটার্নাল ব্লিডিং ইজ প্রমিনেন্ট, পেশেন্ট দেখতে পায় ব্লিড করছে ভুজানা দিয়ে, তাই না? যে অবস্টেট্রিশিয়ান বা গাইনোকোলজিস্ট দেখছে সেও দেখতে পাচ্ছে যে ফ্রেশ ব্লাড বেরোচ্ছে, না অনলি ক্লট সানটান দেখতে পাচ্ছে। কিন্তু একটপিকের প্রবলেমটা হচ্ছে হিয়ার দ্য ব্লিডিং অকার্স মেনলি ইন দ্য পেরিটোনাল ক্যাভিটি। কেন ব্লিডিংটা হয়? ডিউ টু রাপচার। কেন রাপচার হয়? ডিউ টু দ্য ভিলাই বারোয়িং ইন্টু দ্য টিউবাল লুমেন। ভিলাইগুলোর একটা বারোয়িং ক্যাপাসিটি থাকে, যেমন রডেনগুলো করে গর্ত করে সেরকম। তো ওই জন্য ওই ভিলাই ইজ দ্য অনলি বিনাইন টিস্যু হুইচ হ্যাজ গট, সবসময় মনে রাখবে, villi is the only benign tissue which has the capacity of or characteristics of malignant invasive attitude. benign tissue কিন্তু ইনভেসিভ হয় না, হয় না, কিন্তু ম্যালিগন্যান্ট টিস্যু ইনভেসিভ হয়, এনট্র্যাপ করে। যার জন্য একটা ধরো তোমার একটা থাইরয়েডের পেশেন্ট আছে, একটা গয়টার আছে,
ঠিক আছে, আমার কাছে পেশেন্ট এসছে, কথাবার্তা কতদিন ধরে এটা হয়তো ধরলো 3 বছর 5 বছর 6 বছর এমন। এইবার আমি ও বিনাইন না ম্যালিগন্যান্ট বুঝতে পারবো না, আমার হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইনাল বলতে হবে, কিন্তু মোরলেস অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, ওটা বিনাইন কি ম্যালিগন্যান্ট সেটা বোঝার একটা উপায় আছে। কি উপায়? হ্যাঁ, কি তার সেটা? না সেগুলো তো আছে। হ্যাঁ, না যেটা বলতে চাইছি বললে পরে বুঝতে পারবে যে কি বলতে চাইছি। ঘটনাটা হচ্ছে যখন বিনাইন টিস্যু হয়, অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডের পাশ দিয়ে গেছে রেকারেন্ট ল্যারিঞ্জিয়াম, ঠিক আছে। এবার বিনাইন টিস্যু যদি হয়, বিনাইন টিস্যুতে বড় জোর একটা প্রেশার এফেক্ট হয়। একটা বিনাইন টিস্যু প্রেশার এফেক্টে একটা নার্ভকে কিন্তু খুব একটা এফেক্ট বা ড্যামেজ করতে পারে না, ঠিক আছে। কিন্তু ম্যালিগন্যান্ট টিস্যু বললাম ইনভেসিভ পাওয়ার, ওটা কামড়ে ধরার মতন আর কি, বুঝতে পারছি তো। সেক্ষেত্রে কি হবে, there will be some palsy of the particular side of recurrent laryngeal nerve, যার জন্য কি ভয়েস চেঞ্জ হয়ে যাবে, হোর্সনেস অফ ভয়েস, থানা থানা মতন। তাহলে আমি ক্লিনিক্যালি ওকে বোঝার জন্য একটাই প্রশ্ন করবো, আচ্ছা আপনার গলার স্বর কি ইদানিং চেঞ্জ হয়ে গেছে? বলো হ্যাঁ, এটা খুব আগের মতো না, এখন না অন্যরকম একটা স্বর হয়। দ্যাট মিনস তখন আমার মাথায় স্ট্রাইক করবে পসিবলি দিস ইজ এ ম্যালিগন্যান্ট ইনভেশন, কারণ বিনাইন টিস্যু ওরকম ভাবে কিন্তু এটা করবে না। তো এই যে ইনভেসিভ প্রপার্টি আছে, তার জন্য কি হবে, টিউবটা রাপচার হবে, এবং টিউব রাপচার হলে there will be torrential hemorrhage। কেন? তাহলে এবার অ্যানাটমিতে চলে আসি। টিউবের ব্লাড সাপ্লাই কি বলো, দুদিক থেকেই ব্লাড দিচ্ছে। উপর থেকে আসছে কি, ফ্রম দ্য এওটা ওভেরিয়ান আর্টারি, তার ব্রাঞ্চ, আর নিচ থেকে কি, ইউট্রাইন আর্টারি। ইউট্রাইন আর্টারির 3টে ব্রাঞ্চ, ফান্ডাল, টিউবাল, ওভেরিয়ান। হ্যাঁ, ফান্ডাল, টিউবাল, ওভেরিয়ান, ঠিক আছে। তাহলে টিউবাল ব্রাঞ্চ অফ ইউট্রাইন, দুটো কি অ্যানাস্টোমোসিস করছে, তো ভেরি ভ্যাসকুলার, তাই না। সেই জন্য ন্যাচারালি টোরেনশিয়াল হ্যামারেজ হবে। তাহলে পেশেন্ট এটা সিভিয়ার প্যালর, পেইন এটসেট্রা নিয়ে প্রেজেন্ট করবে। যাই হোক, আজকে এটা তোমাদের এক্সট্রা একটু বলে দিলাম। আজকের স্পেসিমেনটা আমরা দেখি। কি দেখো, স্পেসিমেন কি দেখা যাচ্ছে? সাদা চোখে দেখে কি মনে হচ্ছে, কোনটা কি কি স্ট্রাকচার বলো? একটা জিনিস লক্ষ্য করো, মাঝখানে একটা স্ট্রাকচার আছে, তার দুদিকে দুটো স্ট্রাকচার আছে। মাঝখানের স্ট্রাকচারটা কি? হ্যাঁ বলো, বলো যা মনে হচ্ছে তাই বলো না, এটা তো ফাইনাল পরীক্ষা দিচ্ছ না। বলো। হ্যাঁ, এই তো ইউট্রাস, এটা ফান্ডাস, আর এই যে নিচে সার্ভিক্স। এইবার ইউট্রাসের সাইডে এদিকে একটা মাস আছে, আবার এদিকে একটা মাস আছে, তাই না। তাহলে কি হবে, দিস ইজ এ স্পেসিমেন অফ ইউট্রাস along with two large masses on the right side, এটা হচ্ছে সিঙ্গেল মাস, লেফট সাইড ইট ইজ লবিউলেটেড, একসঙ্গে নেই, একটু আলাদা আছে, তাই না। তাহলে এটাকে আমরা কি বলবো? হ্যাঁ বলো, বলো না, এইখানে তো পরীক্ষা দিচ্ছ না, ভুল বললেই বা কি হবে। হ্যাঁ বলো, ডারময়েড সিস্ট তোমার মাথার মধ্যে আসছে কেন? ডারময়েড সিস্ট কেন আসছে বলো? ওভেরিয়ান টিউমার, there is no doubt about it, তাই না। প্রথম কথা হচ্ছে ডারময়েডের এগেনস্টের পয়েন্ট বলি, তাহলে ডারময়েডের এগেনস্ট পয়েন্ট হচ্ছে বাইলেটারাল ডারময়েড ইজ ভেরি ভেরি আনকমন। তাহলে ডারময়েড সিস্ট যদি হয়, তাহলে 1 নম্বর হচ্ছে তাহলে ওই বাইলেটারাল হবে না। 2 নম্বর হচ্ছে ডারময়েড সিস্ট ইজ এ বেনাইন কন্ডিশন, এবং তার জন্য যে আমরা সার্জারিটা করি শুধু টিউমারটাই আমরা বাদ দিই। আর ডারময়েড সিস্টটা ইয়াং এজ গ্রুপে খুব কমন, দ্যাট মিনস ওই টিনেজার থেকে আরম্ভ করে আর্লি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে এজ রেঞ্জ হচ্ছে ধরো 15-16 থেকে আরম্ভ করে এদিকে ধরো 25-30-র মধ্যে, ঠিক আছে।
তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়, যখনই এজটা কম হয়, শোনো মেডিকেল সায়েন্স ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল সায়েন্স। দুটো পার্ট আছে, একটা থিওরি যেটা টেক্সট বুকে লেখা থাকবে সেটাও জানতে হবে, আর একটা প্র্যাকটিক্যাল পার্টটা কিন্তু জানতে হবে এবং ইউ হ্যাভ টু ডেভেলপ ইট। না ডেভেলপ করলে সেই ওরিয়েন্টেশনটাই আসবে না। ডাক্তারি করতে গেলে এই ওরিয়েন্টেশনটা থাকা দরকার। তাহলে ডার্মাটোসিস্টের এগেনস্টে পয়েন্ট হচ্ছে যে বায়োল্যাটারাল ভেরি আনইউজুয়াল। আমি তো মনে পড়ছে না কখনো বায়োল্যাটারাল ডার্মাট দেখেছি বলে। তো এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যেহেতু ওটা একটা বিনাইন কন্ডিশন, এক্ষেত্রে আমাদের সার্জারিটা হয় মোর অল্প করে যদি আমরা বাদ দিই সেটাকে আমরা কি বলি, কনজারভেটিভ সার্জারি। আর বেশি করে যখন বাদ দিই সেটাকে কি বলি, র্যাডিক্যাল সার্জারি। যেরকম কোনো ম্যালিগন্যান্সিতে, হ্যাঁ, কিডনির ম্যালিগন্যান্সিতে আমরা করি র্যাডিক্যাল নেফ্রেক্টমি। সিএ ব্রেস্টে আমরা অপারেশন করি র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি, র্যাডিক্যাল নেফ্রেক্টমি। আমাদের গাইনিতে করি টিএসসি সার্ভিক্সে র্যাডিক্যাল হিস্টেরেক্টমি, তাই না? র্যাডিক্যাল কথার মানেই হচ্ছে যে ব্রড অপারেশন which is mainly aimed at removing a cancerous mass বা ক্যান্সারাস লিশন। বুঝা গেল? তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমি, যে একটা ইউট্রাস উইথ ইটস বোথ কর্পাস অ্যান্ড সার্ভিক্স, আর দুদিকে দুটো বায়োল্যাটারাল টিউমার্স, তাই তো? তাহলে ডার্ময়েডের এগেনস্টে পয়েন্ট হচ্ছে ওটা। ডার্ময়েড যদি এটা হতো তাহলে আমরা শুধু ওই ডার্ময়েডটাই কি পেতাম, বড় যে ডার্ময়েডের সাথে অনেক সময় পার্ট অফ দ্য টিউব যেটা টুইস্টেড হয়ে গেছে সেখানে হয়তো একটা পার্ট অফ টিউব তুমি বাদ দিয়ে দিচ্ছ। তো এইটা তো সেরকম নয়। আচ্ছা, এইটার আমি প্যাথোলজি ডিটেলস বলছি এখন। এখন তোমাদের পড়া নেই, অত বুঝতে পারবে না, তুমি বলে রাখছি। এটা হচ্ছে এমন একটা ওভেরিয়ান টিউমার যেটা বাইল্যাটারাল হয়। আচ্ছা, অ্যাপারেন্টলি এটাকে দেখে বলা যাবে যে বিনাইন না ম্যালিগন্যান্ট? বিনাইন আর ম্যালিগন্যান্টের মধ্যে মানে নেকেড আইস পিকচারে কি আমরা দেখি সাধারণত? হ্যাঁ, ম্যালিগন্যান্টে কি থাকবে? নেক্রোসিস। হ্যাঁ, নেক্রোসিস বিনাইনও থাকতে পারে, সেন্ট্রাল পার্টে হয়তো তোমার ব্লাড ফ্লো কমে গেল সেজন্য। যেটা মেইন কনসার্ন হয় ম্যালিগন্যান্সিতে সেটা হচ্ছে যে ম্যালিগন্যান্ট এক্সক্রিসেন্সিস, মানে আউটার স্ট্রাকচার অফ দ্য টিউমার ইজ নেভার স্মুথ। বোঝা গেল? যেমন কলিফ্লাওয়ার গুলোতে কি হয়, স্মুথ হয়, এখান থেকে বেরিয়ে এসছি ওখান থেকে, এখানেও ঠিক ছিল, এখান থেকে একটু এখান থেকে, মানে খানিকটা বলবো ওই মানে ফুলকপির যেমন এগুলো থাকে, টিস্যুগুলো থাকে, ওই রকম মানে রাফ, এখান থেকে খানিকটা এখান থেকে খানিকটা, ওই ধরনের একটা কিছু রাফনেস থাকবে, সেটা কিন্তু এখানে নেই। রাদার ইট ইজ আ স্মুথ আউটলাইন, এখানেও তাই স্মুথ আউটলাইন। এবং কেটে দিয়েছে বলে এখন একটুখানি ডিফারেন্ট দেখাচ্ছে। এটা যেমন কাটেনি, এটা ইনট্যাক্ট, এটা কেটে দিয়েছে। আচ্ছা, এইটাকে আমি বলি, আমাদের যেটা এটা একটা খুব কমন আমরা পাই, সেটাকে আমরা বলি এই টিউমার হুইচ ইজ অফ ওভেরিয়ান অরিজিন, which is usually bilateral, which is usually solid. এই সলিড কেন একদম কেটে দেখিয়ে দিচ্ছে সলিড, ভেতরে কিন্তু সিস্ট নেই। সিস্ট মানে কি, বেলুনের মতন ভেতরে জল আছে, এখানে কিন্তু তা নেই। ওই এইটা কেটে দেওয়া হয়েছে এই কারণে, টু শো দ্যাট দিস ইজ সলিড ওভেরিয়ান টিউমার। তো বায়োল্যাটারাল সলিড ওভেরিয়ান টিউমার হলে মোস্ট প্রবাবলি আমরা যেটা ডিল করি কমনলি, দ্যাট ইজ কল্ড দ্য কুকেনবার্গস টিউমার। নাম শুনেছ? এবার ক্রুকেনবার্গের মজাটা কি হচ্ছে, ক্রুকেনবার্গ কিন্তু ইউজুয়ালি ইট ইজ এ সেকেন্ডারি, ক্রুকেনবার্গ প্রাইমারি হয় না, কিন্তু অনেক স্টমাক থেকে হতে পারে, ব্রেস্ট থেকে হতে পারে, অনেক থেকেই হতে পারে। স্টমাক ইজ এ ভেরি কমন, ইউ আর কারেক্ট, স্টমাক, ব্রেস্ট, এগুলো আরও বাকিগুলোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সো ইট ইজ এ সেকেন্ডারি গ্রোথ। কিন্তু পিকুলিয়ার হচ্ছে যে ম্যালিগন্যান্সির সাথে খাপ খায় না এই কারণে যে ওটার কিন্তু বাইরের আউটলাইনটা খুব স্মুথ থাকে, কেমন। আর হিস্টোপ্যাথোলজিক্যালি দেখলে ইউনিফর্ম সিগনেটরিং অ্যাপিয়ারেন্স। ইউনিফর্ম সিগনেটরিং মানে ইউনিফর্ম সিগনেটরিং মানে ধরো এই একটা সেল আউটলাইন, এই একটা সেল আউটলাইন, প্রত্যেকটারই
নিউক্লিয়াসটা অ্যাট দ্য পেরিফেরি, আর ওভারলাইং টিস্যু সেলটা হচ্ছে কি একটা সার্কুলার, কেমন? এটা বলে ইউনিফর্ম সিগনেট রিং অ্যাপিয়ারেন্স, টিপিক্যাল ফিচার অফ ক্রুকেনবার্গস টিউমার। তাহলে এইবার তোমাকে নেক্সট কোশ্চেনগুলো কি কি হবে পরপর। প্রথম কোশ্চেন হবে যে কোনো স্পেসিমেনে, যেরকম বলেছি যে ওরা জানতে চাইবে যে পেশেন্ট কি নিয়ে এসেছিল, পেশেন্টের প্রেজেন্টেশন কি, অথবা অনেক সময় স্মার্ট এক্সামিনার হলে জিজ্ঞেস করতে পারে বিল্ড আপ দ্য স্টোরি অফ দ্য পেশেন্ট। ধরুন এক কথায় পেশেন্ট কিভাবে তোমার কাছে আসলো, তার কি কমপ্লেন ছিল, কতদিন কমপ্লেন, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা। কি বলবে? হ্যাঁ 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 বলো। হ্যাঁ ব্লিডিং পিভিটা এখানে কিন্তু প্রাইমারিলি না থাকার কথা। ব্লিডিং পিভি এখানে কেন থাকবে? হ্যাঁ, পেশেন্ট মে হ্যাভ ওয়েট লস। মেইন থিং হচ্ছে এত বড় দুটো টিউমার যে পেশেন্টের আছে তার একটা ফুলনেস অফ দ্য লোয়ার অ্যাবডোমেন থাকবে আর হেভিনেস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। আর 3 নম্বর হচ্ছে পেইন অর ডিস্টেনশন। অনেক সময় ফ্র্যাঙ্ক পেইন থাকে, অনেক সময় ফ্র্যাঙ্ক পেইন থাকে না, কিন্তু একটা অ্যাবডোমিনাল ব্লোটিং অ্যান্ড ডিস্টেনশন, তাই না, ভারী ভারী লাগার, এই ধরনের ফিচার থাকবে। এবং কনসপিকুয়াসলি ওয়ান থিং ইজ অ্যাবসেন্ট ইউজুয়ালি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি ইজ ইউজুয়ালি নর্মাল। এখানে কিন্তু মেনস্ট্রুয়াল হিস্ট্রি খুব একটা অ্যাবনর্মাল আসবে না, বুঝা গেল? আচ্ছা, এই যখন নিয়ে আসবে তখন আমরা কি করব? হিস্ট্রি হলো, এবার কতদিনের সিমটম জায়গা জিজ্ঞেস করা হলো, এবার আমরা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। এই ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে গিয়ে পার অ্যাবডোমেন আমরা কি পাবো? লাম্প ইন দ্য অ্যাবডোমেন, তাই না? তাই তো। এবার যখনই আমরা কোনো লাম্প ইন দ্য অ্যাবডোমেন পাই, আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া টু ডিসাইড whether it's a parietal lump or a visceral lump, জানো তো কি করে তফাৎ করে? সার্জারিতে পড়িয়েছি তো, পড়ায়নি? একটা পেশেন্টের পার অ্যাবডোমেন তুমি একটা উঁচু একটা লাম্পের মতো মনে হচ্ছে, ওটা প্যারাইটাল হতে পারে, ভিসারাল হতে পারে। প্যারাইটাল মানে কি? অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়াল আছে, অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালের অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে কি কি আছে? স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরেই মাসেলস। তো এই যে স্কিন, সাবকিউটেনিয়াস মাসেলস, এই গ্রুপটার থেকে যদি কোনো টিউমার আসে বা ওঠে বা হয়, আমরা তাকে বলবো প্যারাইটাল, বুঝে গেল? একটা লাইপোমা, সে ফর এক্সাম্পল, লাইক দ্যাট। আর ভিসেরাল মানে ইনসাইড দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, তার মানে ওয়ালের সাথে রিলেটেড নেই। এটা সিম্পল লেগ রেজিং টেস্ট, তোমরা জানো না, একটা পা তুলে দিতে বলে, দুটো পা, ওটা যদি প্যারাইটাল হয় আরও টিউমারটা প্রমিনেন্ট হয়ে যাবে, কারণ ওই অ্যাবডোমিনাল ওয়াল থেকে উঠছে তো। আর যখনই ওটা ভিসেরাল হবে, তাহলে অ্যাবডোমিনাল মাসেলটা, পা তোলা মানে কি, অ্যাবডোমিনাল মাসেলটা টট হয়ে গেল, শক্ত, তার মধ্যে ওটা ডিপ করে যাবে। তার মানে যেই টিউমারটা ইনিশিয়ালি খুব প্রমিনেন্ট ছিল, লেগ রাইজিং টেস্টে যদি দেখা যায় সেটা নিচু কমে গেল খানিকটা, তার মানে ইন্ট্রা অ্যাবডোমিনালি ডিপ করে গেল, তাই তো? তখনই আমরা বুঝবো তাহলে এটা ইন্ট্রা অ্যাবডোমিনাল। আর প্যারাইটাল হলে ওটা আরও প্রমিনেন্ট হবে। লেগ রাইজিং টেস্ট মানেই তাই। তোমার সার্জারি ক্লিনিক্স করোনি? হয়েছে না হয়নি? হ্যাঁ, এগুলো তো বেসিক, মানে তোমার তো ক্লিনিক্সে লাগবে। তাহলে আমরা ওইটা দেখে নিলাম। এইবার আমরা তাহলে এখানে কি পাবো? এটা ভিসেরাল, এগুলো প্যারাইটাল নয়। আর এবার বাইম্যানুয়াল করে আমি পাবো। বাইম্যানুয়াল করলে কি হবে? এই দেখো, এইটা হচ্ছে নিচ থেকে পিভি করছি, এটা তো ভেজানা করে। এই জায়গাটার নাম কি? ভেজানার এই জায়গাটার নাম হচ্ছে ল্যাটারাল ফর্নিক্স। আবার এইদিকে এই জায়গাটার নাম, এটাও একটা ল্যাটারাল ফর্নিক্স। তাহলে ফর্নিক্স দিয়ে মিড লাইনে আছে ইউট্রাসটা, ফর্নিক্স দিয়ে আমি প্যালপেট করছি, আর দেখছি ফর্নিক্স দিয়ে একটা সোয়েলিং মাস মতন লাগছে। আর অ্যাবডোমিনাল হাত দিয়ে দুটোর মধ্যে আমি যখন প্লেস করছি, আমি মাসটাকে মোটামুটি একটা পুরোটা না হলে কিছুটা আউটলাইন করতে পারছি। দুটো দিকে দুটো আউটলাইন করলাম। তাহলে আমার ফাইন্ডিংস হলো যে পসিবলি দের ইজ এ বায়োল্যাটারাল মাস, পসিবলি ফ্রম দ্য ওভারিজ। হয়ে গেল। এবার তারপরেরটা কি? আমরা এরপরে ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন দুটো করতে হয়।
একটা হচ্ছে যে কোনো আমাদের যদি কোনো সার্জিক্যাল প্রবলেম হয়, এটাও গাইনোকোলজিক্যাল সার্জারির মধ্যেই পড়ছে, সেখানে আমাদের একটা প্রি অপারেটিভ একটা ইনভেস্টিগেশন করা হয়, সেটা রুটিন, তাই না? তার টোটাল ব্লাড কাউন্ট, সিবিসি, হিমোগ্লোবিন, তারপরে তোমার নাম কি হিমোগ্লোবিন, তারপরে বিটিসিডি, হ্যাঁ, আর এখন তো আর বিটিসিডি করে না, এখন আইএনআর, তাই না? এইসবগুলো করে, কারণ আমাদের সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, তাই না, এগুলো করে কিডনি স্ট্যাটাসটা কী আছে, ইনসুলিন রিকোয়ারমেন্ট আছে কিনা, হ্যান ত্যান করে দিলাম। এটা হলো প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন। কিন্তু প্রথমেই যেটা আজকালকার দিনে যে কোনো মাস হলে আমরা এখন আমাদের অপশন চলে আসছে, আমাদের অনেক সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন বাজারে চলে এসছে। স্টার্টিং উইথ আমরা ইউএসজি দিয়ে শুরু করি, তারপরে ক্যাট স্ক্যান আছে, তারপরে এমআরআই আছে, তাই না, সবই আছে। তা আমি প্রথমে কি করবো, একটা আলট্রাসোনোগ্রাফি করবো। এই আলট্রাসোনোগ্রাফি যখন করব, ওরা কিন্তু মাদার টিস্যু দেখে দেখে বলে দেবে যে দ্য টিউমার ইজ অ্যারাইজিং ফ্রম, এখানে যেমন বলে দেবে ওভারিজ, আর ইউট্রাসটাও বলে দেবে ওয়াল ঠিক কিনা, বা ক্যাভিটির মধ্যে কোনো বাম্প আছে কিনা, ওখানে কোনো ফাইব্রয়েড আছে কিনা, এগুলো সব বলে দেবে। হয়ে গেল, তাহলে আমি একটা আউটলাইন পেয়ে গেলাম। এইবার তাহলে আমাকে নেক্সট হচ্ছে অ্যাপ্রোচ হবে যে এই পেশেন্টটার ম্যানেজমেন্টটা কী হবে। হ্যাঁ বলো। ভেরি গুড। ম্যানেজমেন্ট ইজ সার্জিক্যাল, there is no doubt about it. Management is surgical, there is no doubt about that. ঠিক আছে, কিন্তু কি সার্জারি করব? না, প্রথমে দেখো এটা কি করেছে, এটা পরে আসছে, এটা দেখতেই পাচ্ছ। প্রথম কথাটা হচ্ছে বোথ অফ দ্য ওভারিজ আর গ্রসলি অ্যাফেক্টেড। এবার ওভারিয়ান টিস্যু যখনই আমরা অপারেশন করি, ওভারিয়ান টিস্যু, ওখানে তিনটে কথা আমরা বলি। ওভারিয়ান অপারেশন যেগুলো আমরা করি, তিনটে কথা বলি। একটা হচ্ছে ওভারিওটমি, আর একটা বলি উফোরেক্টমি, আর একটা বলি, এগুলো বেসিক, এগুলো জানতেই হবে। হ্যাঁ, তোমাকে ডিটেলস অফ অপারেশন কেউ জিজ্ঞেস করবে না, খুব ভালো বললে হয়তো জিজ্ঞেস করলেও করতে পারে, না পারলেও তোমাকে কিছু তোমার মার্কস কমাবে না বা এই করবে না। ওভারিওটমি, ওভারিওটমি তখনই আমরা বলি when you are removing a benign ovarian tissue, ঠিক আছে? তার মানে benign ovarian tissue but possibly with a tumor, তার মানে একটা নিওপ্লাস্টিক কন্ডিশন বাট benign, তখন আমরা এটা বলি ওভারিওটমি। উফোরেক্টমি কাকে বলি? হ্যাঁ, ওভারি তো বাদ দিচ্ছি, সবকটাতেই ওভারি বাদ দিচ্ছি। উফোরেক্টমি কাকে বলছি? Oophorectomy is applied where ovary is removed, which is a healthy ovary. আমরা বলি না কথায় কথায় বায়োল্যাটারাল স্যালপিঙ্গো ওফোরেক্টমি কখন করা হয়? তুমি একটা 40 বছরের মহিলা বা 45 বছরের মহিলা, তার কোনো বিনাইন কারণে সে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংয়ের জন্য তার তুমি হিস্টেক্টমি করছো। এইখানে তুমি দুদিকেই ওভারি বাদ দিচ্ছ। তার সঙ্গে আইডিয়াটা কি? প্যাথোলজিতে ইউট্রাসের, আমি তাহলে ওভারিটা বাদ দিচ্ছি কেন? ফর টু রিজনস। সে 40 ক্রস করে গেছে, পেরিমেনোপজে চলে গেছে, তার ওভেরিয়ান ফাংশন এখন আর খুব একটা ইম্পর্টেন্ট নেই, তার রিপ্রোডাক্টিভ ফাংশন কমপ্লিট। কিন্তু এই ওভারিটা আমি রেখে দিয়ে আসি, লেফট আউট ওভারিজের অনেকেরই আমার ম্যালিগনেন্সি হয় বা বিনাইন কন্ডিশনেও টিউমার হতে পারে, সেটা একটা কমালাম। সেই কারণে তো সেইটা যেহেতু এখানে আমি হেলদি ওভারি বাদ দিচ্ছি, এটার নাম হচ্ছে উফোরেক্টমি। তাহলে ওভারিওটমি হচ্ছে নিওপ্লাস্টিক ওভারি, ওভারিতে টিউমার আছে বাদ দিচ্ছি, তখন বলবো ওভারিওটমি। আর ওভেরিয়ান সিস্টেক্টমি এটা হচ্ছে পার্শিয়াল অপারেশন। তোমার একটা এরকম ওভেরিয়ান বিরাট মাস আসছে, তার পাশে এরকমভাবে একটা স্মল স্ট্রিপ অফ ওভেরিয়ান টিস্যু একদম চেপটে লেগে গিয়ে সরু হয়ে একটা থিক হয়ে রয়েছে, কিন্তু এটা কিন্তু ওভেরিয়ান টিস্যু, এর মধ্যে ওভেরিয়ান টিস্যুস আছে।
তাহলে আমি কি করব, পুরোটা বাদ না দিয়ে এই সিসটাকে রিমুভ করে দিলাম, এইটা রেখে দিলাম পার্ট। ওভারিয়ান ফাংশন, এর তো হরমোনাল ফাংশন আছে, সেটা মেনটেন হবে, তখন এটাকে আমরা বলবো ওভারিয়ান সিস্টেক্টমি। তাহলে ওভারিওটমি, রিমুভাল অফ এ প্যাথোলজিক্যাল ওভারি, ইউজুয়ালি নিওপ্লাস্টিক। ওভারেক্টমি, রিমুভাল অফ এ হেলদি বা নর্মাল ওভারি। And ovarian cystectomy, removal of only the cystic portion of an ovary, keeping a healthy tissue aside. তার সঙ্গে হেলদি টিস্যু জড়িয়ে আছে। এই তিনটে অপারেশন হতে পারে। তাহলে আমরা এবার কি করব, তাহলে এইটা হয়ে গেল, আমার ইউএসজি হয়ে গেল, আমার ফাইনাল হয়ে গেল, অ্যাসেসমেন্ট হয়ে গেল। এবার আমি পেশেন্টকে কাউন্সিলিং করব যে আপনার এই ব্যাপার মুক্ত হ্যান। তো আমার তাহলে সেক্ষেত্রে এখানে এবার দেখো, তুমি বলতে পারো যে দুটো দিকে তো ওভারেই দুটো প্যাথোলজিক্যাল, ইউট্রাসটা তো আদারওয়াইজ ঠিক ছিল, ইউট্রাসটা রেখে দিলেন না কেন, তাই না? ইউ মে আস্ক দিস কোয়েশ্চেন। আনসার ইজ ভেরি সিম্পল। যেখানে ওভারিজ আর রিমুভড, ওভারির টার্গেট অর্গান হচ্ছে, হরমোনাল টার্গেট অর্গান হচ্ছে ইউট্রাস, কাজে ইট ইজ পারপাসলেস, তাই না? আর মোরওভার তুমি যখন একটা ইউট্রাসকে রেখে দিচ্ছ বিয়ন্ড দ্য রিপ্রোডাক্টিভ এজ, এবার বিয়ন্ড দ্য রিপ্রোডাক্টিভ এজ যখনই একটা এজের পপুলেশন 50 আর অ্যারাউন্ড 50, তাদের একটা লাইফ টাইম ইনসিডেন্স অফ ম্যালিগনেন্সি কিন্তু বেড়ে যায়, তাই না? একটা 18 বছরের মহিলার যা লাইফ টাইম ম্যালিগনেন্সি রিস্ক, একটা 50 বা 48 বছরের তার বেশি। তাহলে আমি সেখানে ইউট্রাসটা কেন রেখে আসবো? ফর অল দিস কনসার্ন আমরা তাহলে পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই অপারেশনটার নাম কি হবে? উইথ বায়োল্যাটারাল স্যালপিঙ্গো ওভারিওটমি। অনেক সময় আমরা আউট অফ হ্যাবিট এটাকেও স্যালপিঙ্গো ওভারেক্টমি বলে ফেলি, কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং, থিওরিটিক্যালি স্পিকিং এটা কিন্তু মানে রং, তাই না? তুমি বলে দিলাম তো। আচ্ছা, আর বলো, এর আর কিছু জানতে চাও? এইবার তোমাকে জিজ্ঞেস করবে যে বিনাইন না ম্যালিগন্যান্ট, একটাই অ্যান্সার হবে। ওটা বলার তালিকা আছে, কায়দাটা হচ্ছে বলতে হবে স্যার প্রবাবলি দিস ইজ ম্যালিগন্যান্ট অ্যান্ড দিস ইজ ক্রুকেনবার্গ টিউমার। এই প্রবাবিলিটি কথাটা তোমায় বলতে হবে। তখন অটোমেটিক্যালি এক্সামিনার বলবে হোয়াই প্রবাবলি, তখন তার উত্তরও একদম ফিক্সড, বিকজ স্যার আই রিকোয়ার হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন ফর কনফার্মেশন। আমাদের যে কোনো কিছু কনফার্মেশন করতে গেলে হিস্টোপ্যাথোলজি ইজ আওয়ার সুপ্রিম কোর্ট, তাই না? কাজে ওটা করতে হবে। তাহলে অ্যাপারেন্টলি আমি এই জন্য বলছি যে বায়োল্যাটারাল সলিড ওভারিয়ান টিউমার্স আউটসাইড কন্ট্যুর ইজ স্মুথ, ওয়ান অফ দ্য কজ ইজ ক্রুকেনবার্গ টিউমার। কিন্তু কনফার্ম হতে পারবো কিভাবে? ওই যে বললাম হিস্টোপ্যাথোলজি। তাহলে কি পাবে যদি প্যাথোলজি জিজ্ঞেস করে? তাহলে ওইটা বলে দেবে ইউনিফর্ম সিগনেট সেল অ্যাপিয়ারেন্স, থ্রু আউট এই একটাই সেল পাবে, ওরকম হয়ে গেল। কেমন? আর কিছু জানতে চাও বলো? তাহলে তোমাদের তো লং কেস থাকে না গাইনিতে, গাইনিতে শর্ট কেস থাকে। তো শর্ট কেসে ফাইব্রয়েড পড়ানো হয়ে গেছে, আর সরি ফাইব্রয়েড তো পড়েছি, তোমার ওটার নাম কি, প্রোল্যাপস। তো প্রোল্যাপসটা জানতে হবে। আর অ্যাবডোমিনাল লাম্প তো আমরা মেনলি আমাদের গাইনোকোলজিতে দুটো অ্যাবডোমিনাল লাম্প পাই, একটা অফ ওভেরিয়ান অরিজিন আর একটা হচ্ছে ইউট্রাইন অরিজিন। মানে ইউট্রাইন অরিজিনে ফাইব্রয়েড হতে পারে, তাই না? মেনলি ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস হতে পারে, গ্রস এন্ডোমেট্রিওসিস হতে পারে, এগুলো চলে গেল ইউট্রাস রিলেটেড। আর অ্যাডনেক্সা বা তোমার ওভেরি রিলেটেড যেগুলো হচ্ছে ওভেরিয়ান টিউমার্স অফ অল ভ্যারাইটিস, তাহলে ওরা লাম্প অ্যাবডোমেন নিয়ে আসবে। এবার যদি রিলেটেড টু ইউট্রাস হয় সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিসগুলো অনেক বেশি থাকবে, কারো মেনোরেজিয়া, কারো মেট্রোরেজিয়া, কারো ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, তাই না? যদি মানে ইউট্রাস রিলেটেড হয়, ফাইব্রয়েড এটসেট্রা, অ্যাডেনোমায়োসিস এটসেট্রা, এন্ডোমেট্রিওসিস এটসেট্রা, লাইক দ্যাট। আর যেই গ্রুপটা ওভেরিয়ান হবে তারা কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল ইজ আনঅল্টার্ড, সেখানে বিশেষ কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই হেভিনেস থাকে এবং একটু ডিস্টেনশন থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পেইনও থাকে। এবং এই কেসগুলোতে কি হয়, পেশেন্ট তোমার কাছে আসবে একটা সার্টেন গ্রুপ আসে উইথ
ডিসপেপসিয়া অ্যান্ড ডাইজেস্টিভ প্রবলেমস। একটু খেলেই পেট ভরে যাচ্ছে, বেশি খেতে পারছে না, হ্যাঁ, বাওয়েল মুভমেন্টে প্রবলেম হচ্ছে সব। এবং এগুলো কি হয়, আমাদের টেক্সট বুকে দেখবে লেখা আছে যে এই পেশেন্টগুলো ইনিশিয়ালি রিপিটেডলি জিপির কাছে যাচ্ছে, জিপি অ্যান্টাসিড খাওয়াচ্ছে, ডাইজেস্টিভ এনজাইম খাওয়াচ্ছে, হ্যানা তানা। এবার এমন করতে করতে যখন একটা প্যালপেবল লাম্পের স্টেজে চলে গেল, তখন জিপিও বুঝতে পারলো যে একটা কোনো লাম্প আছে বা কিছু। দেন দে আর ডাইরেক্টেড টু দ্য গাইনোকোলজিস্ট। তখন ওখানে গেল, আর এখন তো ডায়াগনোসিস খুব ইজি হয়ে গেছে। You simply do an USG, you will find out diagnosis. এবং এই ওভারিয়ান টিউমারের কমপ্লিকেশন, লাস্ট পয়েন্ট আজকের জন্য, কমপ্লিকেশন। কি কি কমপ্লিকেশন আছে? হ্যাঁ, রাপচার, ইগনিট, ভেরি গুড। What is the commonest complication? Commonest complication of ovarian tumor? Yes? Torsion, very good. কত পার্সেন্ট হয় জানো? কত পার্সেন্ট? ভেরি গুড, অ্যারাউন্ড 15%, 15 or 15 প্লাস। তাহলে কমনেস্ট হচ্ছে টর্শন। এবার টর্শন কি করে বুঝবো? ওর হেভিনেস ছিল কিন্তু পেইন টেন কিছু ছিল না, হঠাৎ একদিন দুদিন ধরে প্রচন্ড পেইন, ছটফট করছে, হ্যাঁ না। তার মানে কি? টর্শন হলে কি হয়? টর্শন হলে পেডিকেলের মধ্যে দেয়ার ইজ ভ্যাসকুলার অক্লুশন, তাই না? যেই ঘুরে গেল তাহলে ভ্যাসেলগুলো অক্লুডেড হয়ে গেল, তাহলে নেক্রোসিস হবে। আর নেক্রোসিস যখনই হবে, নেক্রোসিসের জন্য একটা পেইন, আবার নেক্রোসিসের সঙ্গে সুপার অ্যাডেড ইনফেকশন হবে, সেটার জন্য দুটো মিলিয়ে। তাহলে যখনই লাম্পটা বড় হয়ে গেল, একটা অ্যাকিউট অ্যাবডোমেনের মতন পেইন হলো, তার সঙ্গে সিস্টেমিক ম্যানিফেস্টেশন থাকতে পারে, জ্বর ফর, একটু টেম্পারেচার আনতাম, তখন আমরা ভাববো টর্শন, বিকজ ইট ইজ দ্য কমনেস্ট কমপ্লিকেশন, 15% আরাম। আর ইনফেকশন অ্যান্ড ইন্ট্রাসিস্টিক রাপচার, এগুলো হচ্ছে মোটামুটি রাফলি 1 to 3%। ইনফেকশন 1 to 3%, ইন্ট্রাসিস্টিক রাপচার হ্যামারেজ 1 to 3%, টর্শন হচ্ছে 15%। ম্যালিগন্যান্সির চান্স মাচ লেস। আমি এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে বলতো, হ্যাঁ হ্যাঁ ওরকমই হবে, অ্যারাউন্ড 2%, খুব বেশি হবে। এই হচ্ছে, বোঝা গেল তাহলে? তো এইভাবে আর কি তোমার মানে এই স্পেসিমেন দিলে, স্পেসিমেনের একটা পার্ট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী ছিল ইত্যাদি ইত্যাদি চলে যাবে। একটা পার্ট যদি একটু ভালো বলতে পারো, তারা আন্ডারগ্রাজুয়েটে কম জিজ্ঞেস করে, কিন্তু জিজ্ঞেস করে হিস্টোপ্যাথোলজিতে চলে যাবে, হিস্টোপ্যাথোলজিতে কী পাচ্ছে সেটা জিজ্ঞেস করবে। আর একটা হচ্ছে অপারেটিভ পার্টটা, কী অপারেশন করবে, কীভাবে কেস সিলেক্ট করবে, হ্যাঁ, কি প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন করবে, লাইক দ্যাট। আর অপারেশনের কমপ্লিকেশন জিজ্ঞেস করতে পারে, অপারেশনের কমপ্লিকেশন যে কোনো অপারেশন জিজ্ঞেস করে না, এইভাবে শুরু করবে। 2-3টে কমন কমপ্লিকেশন আছে, সেগুলো আগে কিছু মাথায় না আসলে এই 3টে বলে দেবে। হ্যামারেজ, শক, সেপসিস। যে কোনো তুমি মেজর অপারেশন করতে যাও, হ্যামারেজ হতে পারে, হ্যামারেজ লিডিং টু শক হতে পারে, অ্যান্ড সেপসিস হতে পারে। তারপরে স্পেসিফিক কমপ্লিকেশন তো আছে এক একটা রকম, তাই না?